ঈশা ফোনটা দেখিয়ে বলল, এখনো কি অস্বীকার করবে? মেয়েটাকে তুমি চেনো না? এত মিথ্যে কথা কিভাবে বলতে পারো? মেয়েটা তোমার গার্লফ্রেন্ড নয়? চিৎকার চেঁচামেচি শুনে তামালের মা সেইখানে চলে এলো। তার বলার দরকার কি ছিল? কি হয়েছে? অসভ্যর মতো চেঁচাচ্ছ কেন? ঈশা আজ আর চুপ করল না। শাশুড়িকে ভয় পেয়ে চুপ করে রইল না। সে বলল, আপনার ছেলে যে বিয়ের আগে থেকেই অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আপনি জানতেন? শাশুড়ি অবাক হয়ে বললেন, কি বলছো এসব? তামাল তো কখনো এসব আমাকে বলেনি। ঈশা বলল, বলার মতো অবস্থা রেখেছেন আপনি? আপনার ভয় তো এই বাসায়। ঠিক তখনই ঈশার শাশুড়ি মা রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঈশা, তুমি আমার মুখের ওপর কথা বলার সাহস হলো কিভাবে? তখন কথা থেকে পেলে ঈশা শান্ত গলায় বলল, এই সাহসটা আমার অনেক আগেই করা উচিত ছিল। এরপর ঈশা তামালের দিকে তাকিয়ে বলল, তোমার অতীত নিয়ে আমার কোনো কথা বলার সমস্যা দরকার নেই, কিন্তু অতীত যদি বর্তমানের জায়গায় চলে আসে তখন আমার থেকে আর খারাপ কেউ হবে না। আমার আর কোনো মানে থাকে না। তামাল প্রথমবারের মতো মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, যে ধীরে ধীরে বলল, আমি প্রিয়াকে ভালোবাসি। ঈশাকে আমি কখনোই মন থেকে গ্রহণ করে নিতে পারবো না। আর নেই। শুধু আপনার কথাই আমি ঈশাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। মা অবাক হয়ে গেলেন। ঈশা দ্বিতীয়বার না ভেবে ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেল। ঈশার বাবা মা ভেবেছিলেন সে হয়তো বেড়াতে এসেছে, কিন্তু ঈশা তো বেড়াতে আসেনি। সে দিনের বেশি থাকে না। এবার 1 সপ্তাহ হয়ে গেল, তবুও তামাল আসেনি। একদিন ঈশার মা ঈশাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? কোনো সমস্যা হয়েছে? ঈশা আর চেপে রাখতে পারল না, সব কিছু খুলে বলল। কথা শেষ হতেই মায়ের চোখে পানি চলে এলো। ঈশার মা বিষয়টা জানালেন ঈশার বাবাকে। ঈশার বাবা খুব কষ্ট পেলেন। কিছুক্ষণ চুপ থাকিয়ে বললেন, তুই কি চাস? সম্পর্ক রাখতে চাইলে আমি ভালো কোনো ডিভোর্স লাইনের কথা বলবো। ঈশা একটু ভেঙে পড়ল। তারপর বলল, আমি ওই সংসারে আর ফিরতে চাই না। কিন্তু আমার সংসার ভেঙে গেলে মানুষ তোমাদের অনেক অপমান করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। ঈশার বাবা মেয়ের কাঁধে হাত রেখে শান্ত গলায় বললেন, তোর বাবা এখনো বেঁচে আছে। মনে রাখবি, তোর এই বাবা যতদিন বেঁচে আছে তোর ওপর ছাদ, পায়ের নিচে মাটিতে দুটো শক্ত থাকবে। বাবার কথায় ঈশা শক্ত পেল। সে তামালের কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। তামাল কাল বিলম্ব না করেই ডিভোর্স লেটারে সই করে দিল। কারণ যত দ্রুত ঈশার সাথে ডিভোর্স হবে তত তাড়াতাড়ি সে প্রিয়াকে নিজের করে নিতে পারবে। এই ডিভোর্স অবিশ্বাস। শাশুড়ি একটি আপত্তি করে। ঈশার নরম কোমল স্বভাব দেখে শাশুড়ি তাকে প্রথম থেকেই পছন্দ করেছিল। তিনি ভেবেছিলেন ঈশার গায়ের রং যেহেতু একটু কম, তাই তাকে বিয়ে করলে অনেক যৌতুক নেওয়া যাবে, তা পেয়েছিলেন তাই। কিন্তু এখন যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেই শাশুড়ি ফার্নিচার ফেরত না দিলে, সে 7 ভরি গহনা তা ফেরত না পেলে তো ঈশার মা বাবা অনেক খারাপ বলবে। গহনা ফেরত না দেওয়ার জন্য অনেক কৌশল করছিল, কিন্তু পরে ভেবে দেখলো যদি ঈশার বাবা মারা তামালের নামে নারী নির্যাতন মামলা করে দেয়, সে ভয়ে শেষ পর্যন্ত শাশুড়ির সব গহনা ঈশাকে বুঝিয়ে দিল। ঈশার নামের আগে ডিভোর্স শব্দটা জুড়ে গেল। মানুষ ঈশাকে অনেক আজে বাজে কথা ছড়াতে লাগলো, কিন্তু ঈশা কি করে মানুষকে বোঝাবে? শ্বশুর শাশুড়ির শত নিগ্রহ সহ্য করে সে সংসারটি টিকিয়ে রেখেছিলেন, কিন্তু শ্বশুরবাড়িতে স্বামী যদি আপন না হয়ে সে যদি অন্য নারীতে আসক্ত থাকে তাহলে সেই সংসার কিভাবে করবে? ঈশা দিন দিন বিনম্র ও একা হয়ে যাচ্ছিল। একদিন ঈশার বাবা ঈশাকে বলল, তুই আবার লেখাপড়া শুরু কর। 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা আগে ঈশার বিয়ে হয়েছিল, তাই আবার নতুন করে রেজিস্ট্রেশন কর। ঈশা মানুষের শত কথা উপেক্ষা করে শেষ পর্যন্ত ঈশা অনার্স পাস করলো। ঈশা যখন বাবার তখন থেকে একটু একটু করে বিএসসি পরীক্ষা প্রস্তুতি নিতে থাকে।
শেষমেশ বিএসসি না হলেও তার একটা ফার্স্ট ক্লাস সরকারি চাকরি পেয়ে গেল। পোস্টিং পড়ে ময়মনসিংহে এখন অবশ্যই সে মানুষগুলো তাকে জায়গা করে দিয়েছে। জায়গা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যারা কিনা কিছু মাস আগে ঈশার বাবাকে পেছনে নানা কুসংস্কার রটিয়ে বেড়াতো, কিন্তু ঈশা ঠিক করে নিয়েছে আর না, বিয়েই করব না। তামালের সঙ্গে সংসার করা তার পুরুষ মানুষের ওপর বিশ্বাসই উঠে গেছে। আর শ্বশুরবাড়িতে সে মানসিক নির্যাতনের কথা তো আছেই। সেই চিন্তাতে ভয়ঙ্কর পরিবেশ, আর সে কোনোদিন ফিরে যেতে চায় না। ঈশা ময়মনসিংহে চলে গেল এবং আপাতত সরকারি ডিপার্টমেন্টে উঠল। কোয়ালিটি পেতে একটু দেরি হলো, নিজের কাজ শুরু করলো। ঈশার বিএসসি খুব পছন্দ হলো, তাদের প্রতি তার সবসময় একটা আলাদা সম্মান কাজ করো। নিজে হাতে না পেলেও অন্য কাউকে ক্যাডার হতে দেখলে তার খুব ভালো লাগে। তাদের অফিসের উপজেলার প্রধানের পোস্টে নিয়োগ হলো বিএসসি নন ক্যাডার থেকে। উপজেলা স্যারকে ঈশার খুব ভালো লাগলো, ওনার আচরণ ব্যবহার খুব ভালো। সরকারি অফিসে এমন সিনিয়র মানুষ তো আগে কখনোই দেখেনি। ঈশা বলল, দেখছো উপজেলা স্যার একদিন ঈশাকে ডেকে বলল যে, না স্যার, সব ঠিকঠাক আছে। স্যার আবার জিজ্ঞাসা করলেন, এইখানে একই আছেন নাকি পরিবারও আছে? না, আপনি একাই থাকেন। ঈশার মাথা নেড়ে বলল, একই পরিবার ঢাকায়। স্যার জানতে চাইলেন পরিবার কে কে আছে। ঈশা মাথা নেড়ে বলল, বাবা আর আমরা দুটো ছোট ভাই বোন। স্যার একটু হেসে বলল, ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স থাকলে বিয়ে করেননি কেন? ঈশা একটু স্থির করে বলল, বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। স্যার তাকে সাহস দিয়ে বললেন, আচ্ছা ব্যাপার না, এটা হয়, আমারও একই অবস্থা। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। এখন ডিভোর্স জিনিসটা অনেক কমই একটা বিষয়। যে চলে যেতে চায় তাকে আর বেঁধে রাখা যায় না। যাই হোক, কাজ করুন, কোনো সমস্যা হলে জানাবেন। ঈশা নিজের কাজ ফিরে গেল। সে নিয়মিত অফিস করত, অবসর বই পড়তো, টিভি দেখতো আর ছুটিতে বাড়িতে যেত। কিন্তু তবুও দিন শেষে তার মনের ভেতর একটা শূন্যতা কাজ করতো। মনে মনে হতো, সে কি যে নেয়। একদিন অফিস থেকে ফেরার সময় ঈশা রিকশা থেকে পড়ে গিয়েছিল। পায়ে খুব ব্যথা হয়েছিল। ময়মনসিংহে ঈশার পরিচিত কেউ ছিল না, কাকে ফোন দেবে সে ভেবে উঠতে পারছিল না। তাই স্যারের মা ঈশার জন্য নিজের হাতে খাবার রান্না করে পাঠালেন। ডাক্তার বললেন, ওনার পায়ে হাড় একটু ভেঙে গেছে, আমার প্লাস্টার করে দিয়েছে, কিন্তু পুরোপুরি ভালো হতে 3 সপ্তাহ সময় লাগবে। এই সময় তাকে সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হবে। ভাবছিল ঢাকায় চলে যাবে, কিন্তু স্যার বললেন, এখন ঢাকায় যাওয়ার দরকার নেই। ঢাকা যা 2-3 সপ্তাহের মধ্যে তো ব্যাপার। আপনি আমার বাসায় থাকতে পারেন। আমার মায়ের, আপনি নিজের মায়ের চেয়েও কম সেবা পাবেন না আশা করি। ঈশা স্যারের বাসায় ঈশার জন্য আপনি নিজের আলাদা একটা রুম ব্যবস্থা করা হলো। স্যারের মা খুব ভালো করে ঈশাকে যত্ন সহকারে খুব ভালোবাসত। স্যারের 3টা ছোট বোন আছে, একজনের বিয়ে হয়ে গেছে, বাকিরা এখনও পড়াশোনা করছে। পরিবার খুব সুন্দর। স্যারের মা খুব গুণী মহিলা, রান্নাবান্না, হাতের কাজ, এত সুন্দরভাবে গোছানো সংসার দেখে ঈশা প্রায় অবাক হয়ে যেত। স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না তো? স্যার হেসে বললেন, আপনি নিশ্চয়ই আমার বাবার কথা জানতে চান, তাই না? মাথা নেড়ে বললেন, জি স্যার। একটু থেমে বললেন, আমার বাবা ওমানে প্রবাসী ছিলেন। আমাদের ছোট বোন হওয়ার আগে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আমাদের খোঁজ নিতেন, খরচ পাঠাতেন, কিন্তু একসময় ধীরে ধীরে আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি এই বাবার আর একটা সংসার আছে, তিনি সেটা নিয়ে ব্যস্ত, আমাদের আর খোঁজ নেন না। তিনি একটু শান্ত গলায় বললেন, তারপর থেকে মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন। বাবা মায়ের এখনও কাজে কলমে ডিভোর্স হয়নি, কিন্তু কোনো যোগাযোগও নেই। ঈশা চুপচাপ শুনছিল, নিজের জীবনের সাথে কোথায় মিল খুঁজে পাচ্ছিল। এভাবে ভেবে এসে অবাক হয়েছিল, এত রূপবতী গুণবতী বউ, 4টি ফুটফুটে সন্তান, মায়া ছেড়ে মানুষ কিভাবে অন্য কারুর কাছে চলে যেতে পারে। উপজেলা স্যার, মা আরও বোনেদের সেবা যত্ন, ঈশার পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তারপর সে আবারও নিজের ডিপার্টমেন্টে ফিরে গেল।
20টা ডিম ছিল ঈশার জীবনের খুব সুন্দর স্মৃতিগুলোর একটি। ঈশার মাঝে মাঝে একা লাগতো ঠিকই, কিন্তু নিজেকে সামলাতে নিতে পারতো। কিন্তু উপজেলার বাসায় যাওয়ার পর থেকে ঈশা আর নিজের একাত্মই ভালো লাগতো না, ভীষণ কষ্ট হচ্ছিল। একদিন অফিসে গিয়ে দেখে অফিসটা একটু সাজানো। ঈশা এক স্টাফকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আজ কোনো প্রোগ্রাম? স্টাফ বলল, জি ম্যাডাম, উপজেলার স্যারের স্টান্ট হয়ে গেছে ওনার জেলার নারায়ণগঞ্জে, তাই আমরা একটু আয়োজন করছি। খবরটা শুনে ঈশার খুব খারাপ লাগলো। ময়মনসিংহে একান্ত একজনই ছিল যাকে সে একটু আপন মনে করত, আজ সেও চলে যাচ্ছে। ঈশার ভীষণ মন খারাপ, কিন্তু সে কাউকে বুঝতে দিল না। হাসি মুখে উপজেলা স্যারকে বিদায় অনুষ্ঠান। পার্ট 2 যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, পার্ট 3 নিয়ে আসবো।